ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি আমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় অধ্যায় থেকে 2025 সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছিল তার একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে। এইখানে আমরা যে বোর্ড কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যশোর বোর্ড 2025। এই অধ্যায়ের অলরেডি আমরা 3-4টা সলিউশন করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো এখন কিন্তু রিপিটিশন হচ্ছে। সে অনুযায়ী এইখানে যে কোয়েশ্চেনটা দেয়া আছে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার চিত্র এবং 3 মার্কসের কোয়েশ্চেনে অর্থাৎ ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের আলোকে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তোমাদেরকে আমি এর আগের ক্লাসগুলো থেকে বলেছিলাম যে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এবং এটি সব সময় আমাদের পরীক্ষা আসে। সে অনুযায়ী কোয়েশ্চেনটা কিন্তু একই কোয়েশ্চেন, আনসারটা কিন্তু একই, কোয়েশ্চেনটা কিন্তু এক এক বছর বা এক এক বোর্ডে এক একভাবে আসে। তো সে অনুযায়ী এখন এখানে গত ক্লাসে আমরা পড়েছিলাম এসইএমসি এর মধ্যে সম্পর্ক। সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপক দেয়া ছিল, সূচি দেয়া ছিল উদ্দীপকে, সেই সূচি থেকে আমরা এসইএমসি এর সম্পর্ক বের করেছিলাম। তো সেই ক্ষেত্রে যদি বলে এসইএমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো তাহলে আমরা সূচি থেকেই ব্যাখ্যা করতে পারবো। আর যদি উল্লেখ করে দেয় যে এসইএমসি এর মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে আমরা সূচি থেকে চিত্র অঙ্কন করি, তারপরে আমরা এসইএমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করি। কিন্তু এখন যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটাতে অলরেডি চিত্র দেয়া আছে এবং বলা হয়েছে উদ্দীপকের আলোকে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক আমরা 3টা পদ্ধতিতে ব্যাখ্যা করতে পারি। সেই ক্ষেত্রে আনসার কিন্তু একই, শুধু একটু আমাদের এদিক সেদিক করলেই হয়ে যাবে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু আমাদের এক একভাবে আসে। তো এইখানে আমরা যে এসি ও এমসি এর মধ্যে যে সম্পর্ক ব্যাখ্যা করব সেই ক্ষেত্রে আমরা জানি এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয় রেখা এবং এমসি হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় রেখা। অর্থাৎ আমরা গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করব। আবার অনেক সময় আমরা সবার কথা বলছি না, যারা আমরা মোটামুটি স্টুডেন্ট তারা কিন্তু আমরা বাংলায় লিখে দিলে যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক, আবার যদি ইংলিশে লিখে দেয় যে এসি ও এমসি মার্জিনাল কস্ট বা এভারেজ কস্টের মধ্যে সম্পর্ক, তখন কিন্তু আমাদের অনেকেই আমরা জিনিসটা বুঝে উঠি না। অর্থাৎ এসি হচ্ছে এভারেজ কস্ট, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, যার বাংলা হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়। তো সেই অনুযায়ী আমরা যেহেতু চিত্র দেয়াই আছে, আমরা অনেকে যে কাজটা করি উদ্দীপকটা কিন্তু আমরা আর উঠাই না, আমরা নর্মালি লিখে ফেলি যে উদ্দীপকের আলোকে নিম্নে এসইএমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো। তো সেই অনুযায়ী যেহেতু এটা 3 মার্কসের কোয়েশ্চেন, আমরা অবশ্যই দেওয়াছে দিয়ে উদ্দীপকটা উঠাবো বা চিত্রটা অঙ্কন করব। যখন আমরা চিত্র অঙ্কন করে এসি ও এমসি এর মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করব, সেই ক্ষেত্রে আমার যেমন আনসারটা যে এক্সামিনার কোয়েশ্চেনটা এক্সাম পেপারটা দেখবেন, সেই ক্ষেত্রে তার সুবিধা হবে চিত্র দেয়া আছে, চিত্র থেকে ব্যাখ্যাটা দেখবেন, আমি কোয়েশ্চেন আমার ধরতে হচ্ছে না। আর একটা সুন্দর 3-এর মধ্যে 3 পাওয়ার জন্য এবং সুন্দর করে কোয়েশ্চেনটা আনসার করার জন্য অবশ্যই আমাদেরকে উদ্দীপক অঙ্কন করতে হবে। কিন্তু আমরা অনেক স্টুডেন্টরাই আমরা এটা স্কিপ করে যাই। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে উদ্দীপকটা উঠাবো, মানে চিত্রটা অঙ্কন করব। তারপর আমরা বলবো নিম্নে উদ্দীপকের আলোকে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো। তো এখানে আমরা উপরের চিত্রে ভূমি ওকে ওএক্স ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। এখন আমরা বলবো যে এসি হচ্ছে গড় ব্যয় রেখা এবং এমসি হচ্ছে, অর্থাৎ উদ্দীপক অনুযায়ী বা চিত্র অনুযায়ী এসি হচ্ছে গড় ব্যয় রেখা এবং এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা।
তো আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে সূচি থেকে ব্যাখ্যা করেছিলাম, চিত্র থেকে ব্যাখ্যাটা কিন্তু একই। শুধু সূচি থেকে যখন আমরা চিত্র ছাড়া ব্যাখ্যা করি তখন আমরা 1 2 3 4 দিয়ে বা 1 2 3 দিয়ে 3টা স্টেপে কোয়েশ্চেনটা শেষ করে দিই। এই 3টা স্টেপের আনসারটাই আমরা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। আমরা এই চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে, তবে গড় ব্যয় যে হারে কমে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে গড় ব্যয় রেখার নিচে আমাদের প্রান্তিক ব্যয় রেখাটা অবস্থান করছে, যার কারণে আমরা লিখতে পারবো অর্থাৎ এসি গ্রেটার দেন এমসি হয়, অর্থাৎ গড় ব্যয়ের নিচে প্রান্তিক ব্যয় অবস্থান করে। তো আমি আবারও বলছি, আমরা প্রথমে শুরুটা কিভাবে করব, যে উপরের চিত্রে ভূমি অক্ষে বা অএক্স ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। উদ্দীপক অনুযায়ী বা চিত্র অনুযায়ী আমরা যে কোনোটা লিখতে পারি যে এসি হচ্ছে গড় ব্যয় রেখা এবং এমসি হলো প্রান্তিক ব্যয় রেখা। তো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথমত আমরা যখন উৎপাদন শুরু করি তখন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয় কমতে থাকে, তবে গড় ব্যয় যে হারে কমে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে। এবং চিত্র থেকে আমরা লক্ষ্য করি যে গড় ব্যয় রেখার নিচে প্রান্তিক ব্যয় রেখা অবস্থান করে, অর্থাৎ এসি গ্রেটার দেন এমসি হয়। এরপরে উৎপাদনের এক পর্যায়ে গড় ব্যয় সর্বনিম্ন হয় এবং গড় ব্যয় ইকুয়াল টু প্রান্তিক ব্যয় সমান হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুযায়ী বি বিন্দুতে গড় ব্যয় সর্বনিম্ন, অর্থাৎ বি বিন্দুর পরে গড় ব্যয় আর নিচে নামে না বা গড় ব্যয় রেখা আর নিচে নামে না, এবং এই একই বিন্দুতে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়। এরপরে আমরা লিখব, এরপরে যদি আমরা আরও উৎপাদনের পরিমাণ বাড়াই সেই ক্ষেত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই বাড়তে থাকে, তবে গড় ব্যয় যে হারে বাড়ে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে বাড়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গড় ব্যয় রেখা যে হারে বেড়েছে প্রান্তিক ব্যয় রেখা আরও খারাপভাবে উঠেছে, অর্থাৎ বেশি হারে বেড়েছে। এক্ষেত্রে এমসি গ্রেটার দেন এসি হয়। এই হচ্ছে আমাদের এসি এমসির মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু কথাটা একই, শুধু সূচি থেকে যখন আমরা ব্যাখ্যা করব চিত্র ছাড়া তখন 1 2 3 দিয়ে 3টা ধাপে শেষ, এবং যখন আমাদেরকে বলবে সূচি দেয়া থাকবে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা বলবে, সেই ক্ষেত্রে আমাদের নিজে থেকে সূচি থেকে চিত্র অঙ্কন করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। আর এখানে যেহেতু অলরেডি চিত্র দেয়াই আছে সেই ক্ষেত্রে আমরা শুধু চিত্রের ব্যাখ্যাটা করব। এই হচ্ছে আমাদের আজকে যে এসইউ এমসি এর মধ্যে সম্পর্ক। তবে যশোর বোর্ড 2025-এ যে আরেকটি কোয়েশ্চেন অর্থাৎ ঘ নাম্বারে যে কোয়েশ্চেনটি এসেছে সেটি হচ্ছে এসি রেখার আকৃতি ইউ আকৃতির হওয়ার কারণ বিশ্লেষণ করো। কেন এসি রেখা ইউ আকৃতির হয়? তো আমরা সাধারণত জানি এসি রেখা ইউ আকৃতির কেন হয়, যে উৎপাদনের প্রথম দিকে গড় ব্যয় কমতে থাকে এবং একটি নির্দিষ্ট স্তরের পর আমরা এখানে দেখো এই জিনিসটা আমরা এসি রেখাটা আলাদাভাবে অঙ্কন করতে পারতাম, আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি কারণ এই কোয়েশ্চেনটা কমন কোয়েশ্চেন এবং এটা তোমরা অলরেডি সবাই জানো যে এই যে এসি রেখা যে ইউ আকৃতির আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় রেখা কি হয়, কমতে থাকে, এক সময় সর্বনিম্ন হয় এবং পরে আবার বাড়তে থাকে, যার কারণে যে প্রথমে কমা তারপর সর্বনিম্ন তারপর বাড়া, এই কারণেই এসি রেখা কি ইউ আকৃতির আমরা এই শেপটা আমরা ইউ আকৃতির দেখতে পাই। তবে এই যে এসি রেখা ইউ আকৃতির হয় এর পেছনেও কিন্তু কিছু কারণ আছে। প্রথম কারণ যেটা যে গড় পরিবর্তনীয় ব্যয়ের সম্মিলিত প্রভাবে গড় ব্যয় আমরা জানি আমরা যে কোনো ব্যয়ে 2 ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে গড় স্থির ব্যয় আর একটা হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয়। সেটা যদি আমরা মোট ব্যয়ের কথা চিন্তা করি তখন সেই মোট ব্যয়ও 2 ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে মোট স্থির ব্যয় আর একটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়।
অর্থাৎ আমরা জানি যে কোনো ব্যয়ের মধ্যেই দুই ধরনের ব্যয় থাকে। সাপোজ মনে করো যে বাড়ি ভাড়া যে আমরা দেই সেটা হচ্ছে স্থির ব্যয়, আর যে আমাদের বিদ্যুৎ বিলটা আসে সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। অর্থাৎ আমি যদি একটা ফ্যাক্টরির কথা চিন্তা করি, যদি ফিক্সড যে ভাড়াটা আমরা দেই বা একটা ফ্যাক্টরির জন্য যে একটা বিল্ডিং আমি ধরো লিজ নিয়েছি 5 বছরের জন্য, বা জমিটা লিজ নিয়েছি 5 বছরের জন্য, সেই ক্ষেত্রে আমি উৎপাদন করি বা না করি আমাকে ফিক্সড একটা ভাড়া দিতেই হবে। কিন্তু যেটাকে বলা হয় স্থির ব্যয়, সেটা গড়ের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি সেটাকে বলবো গড় স্থির ব্যয়, মোটের ক্ষেত্রে আলোচনা করলে আমরা মোট স্থির ব্যয়। আর এই যে আমি যদি উৎপাদন করি তাহলে আমাদের কর্মচারীর খরচ বহন করতে হবে, আবার আমার যদি বিদ্যুৎ খরচ করি সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল দিতে হবে, এটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। তো গড় ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয়ের সম্মিলিত রূপ, যার কারণে এসি রেখা ইউ আকৃতির হয়। তারপরে যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ সুবিধার প্রভাবে উৎপাদনের প্রথম দিকে আমরা কি বলছি যে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ সুবিধার কারণে এসি রেখা প্রথম দিকে বা গড় ব্যয় প্রথম দিকে কমতে থাকে, তারপরে সর্বনিম্ন হয় একটা স্তরের পরে। আমরা জানি যে গড় ব্যয় উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে এসি রেখা ঊর্ধ্বগামী হয়, তারপরে এভাবে এসি রেখার আকৃতি ইউ আকৃতির হয়। অর্থাৎ প্রথমটা হলো যে আমাদের গড় স্থির ব্যয় গড় পরিবর্তনীয় ব্যয়ের সমন্বিত রূপ এসি, তাই এটি ইউ আকৃতির হয়। পরের কথা হচ্ছে বাহ্যিক সুযোগ সুবিধার কারণে আমাদের এসি রেখা অর্থাৎ প্রথম দিকে গড় ব্যয় কমতে থাকে, এক সময় সর্বনিম্ন হয়, তারপরে আবার বাড়তে থাকে, যার কারণে আমাদের গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। তারপরে যেটা সেটি হচ্ছে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির কারণে, পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির কারণে এসি রেখাটি ইউ আকৃতির হয়ে থাকে। সর্বশেষ যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে উৎপাদনের শুরুতে উৎপাদনের ব্যয় সাময়িকভাবে হ্রাস করা গেলেও, আমরা যদি উৎপাদনের শুরুতে উৎপাদন ব্যয়টা সাময়িকভাবে হ্রাস করা গেলেও পরবর্তীতে সময়ে ওই ব্যয় আবার বৃদ্ধি পায়, যার কারণে এসি রেখা ইউ আকৃতির হয়। উৎপাদনের শুরুতে আমরা সাময়িকভাবে গড় ব্যয়টা কমাতে পারি, কিন্তু পরবর্তীতে এই ব্যয়টা বেড়ে যায়, যার কারণে এসি রেখা ইউ আকৃতির হয়। এই 4টা কারণ আমরা লিখে দিব। চিত্রটা আমরা তখন শুধু এসি রেখার চিত্রটা অঙ্কন করব, তারপরে আমরা লিখব এসি রেখা ইউ আকৃতির হওয়ার কারণ। প্রথম কারণ আমি আবারও বলছি, প্রথম কারণটা হচ্ছে যে আমাদের গড় ব্যয়টা হচ্ছে গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয়ের সমন্বিত রূপ, যার কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। সেকেন্ড যা কারণটা হচ্ছে যে বাহ্যিক সুযোগ সুবিধার কারণে আমাদের গড় ব্যয় প্রথমে কমতে থাকে, পরে এক সময় সর্বনিম্ন হয়, আবার সেটা বাড়তে থাকে। তারপরে যে কারণটা হচ্ছে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির কারণে এসি রেখাটি ইউ আকৃতির হয়। লাস্ট যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে যে আমরা উৎপাদনের শুরুতে প্রথম দিকে অর্থাৎ আমরা উৎপাদন ব্যয় কমাতে পারলেও পরবর্তীতে সেটা বাড়তে থাকে, যার কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। এই কোয়েশ্চেনগুলা তোমাদের যদি আসে, ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা খুব ভালোভাবেই কোয়েশ্চেনের আনসারটা করতে পারবে। তো আমাদের তারপরে আমাদের আর তেমন বোর্ড নেই, যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ওই আগের রিপিটেশন কোয়েশ্চেন। তো আশা করছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো, এবং যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে, এবং বাসায় যে কয়দিন তোমাদের বন্ধ আছে সেই কয়দিন অবশ্যই তোমরা পড়াশোনা করবে। আর এই কোয়েশ্চেনটি আমি বারবার বলছি যে এটা এত বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদি এই বছর আমাদের ঢাকা বোর্ডে চলে আসে তাইলে হয়তো বা আগামী বছর আসবে না, কিন্তু যদি আমাদের ঢাকা বোর্ডে 2025-এ না এসে থাকে এই কোয়েশ্চেন অবশ্যই আমাদের আসার সম্ভাবনা আছে। তো আমি সবসময় তোমাদের যে কথাটা বলি যে আমরা কোয়েশ্চেন নিয়ে কোনো টেনশন করব না, আমরা কোয়েশ্চেন জেনেই পরীক্ষা যাব। আমরা যদি বিভিন্ন ক্যাটাগরিতে কোয়েশ্চেন আসবে, কিন্তু আনসার কিন্তু আমরা জানি যে কোয়েশ্চেনের কিন্তু ভেরিয়েশনের কোনো অভাব নেই, বিভিন্নভাবে কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্কটা 3ভাবে কোয়েশ্চেন এসেছে শুধুমাত্র 2025 সালের বিভিন্ন বোর্ডে। তো সেই অনুযায়ী আমরা যদি কোয়েশ্চেন বেশি আমরা পড়ব, অর্থাৎ আমরা আনসার যেহেতু জানি, কোয়েশ্চেনটা
কতভাবে আসতে পারে, সেই জন্য আমাদেরকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে বা প্রতিনিয়ত দেখতে হবে। আর যখন আমরা একাধিক বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে ফেলবো, তখন কিন্তু আমাদের মধ্যে যে কনফিডেন্সটা কাজ করবে, সেই কনফিডেন্স নিয়ে আমরা পরীক্ষায় গেলে আশা করছি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার হলে যে কোনোভাবে কোয়েশ্চেন আসুক, তোমরা সেটা নিয়ে অবশ্যই আতঙ্কিত হবে না। যার কারণে আমি বলি যে আমরা কোয়েশ্চেন জেনেই পরীক্ষায় যাব, আমরা কোয়েশ্চেন নিয়ে টেনশন করব না যে পরীক্ষায় কী কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আরেকটি বোর্ড নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।